ডিসেম্বর মাস পড়ে গেল, চারিদিকে ঠান্ডাটাও খুব জমে উঠেছে। আর এই ঠান্ডার মরশুমে মন চায় ঘুরু ঘুরু। তাই একদিনের শর্ট ট্রিপে আমরা ঘুরে আসলাম চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা। এই কলকাতার আলিপুর চিড়িয়াখানাটা সত্যি খুব সুন্দর, একদিনে ঘোরার জন্য যথেষ্ট। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বর্ণনগর রেলওয়ে স্টেশন থেকে। আমরা মেট্রো করে পৌঁছে গেলাম রবীন্দ্র সদন। সেখান থেকে কিছুটা ওয়াকিং যাওয়ার পর আমরা ধীরে ধীরে রাস্তার পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যেতে লাগলাম আলিপুর জুয়ের দিকে। এই হচ্ছে আলিপুর জু। এই আলিপুর জুয়ে এখান থেকে টিকিট কাটা যায় অনলাইনে। যারা অনলাইনে টিকিট কাটবেন তারা এখান থেকে কাটতে পারেন, অথবা যে যার নিজের মোবাইল থেকেও টিকিট কাটতে পারেন। এখানে আমরা দেখলাম, দেখার পর আমি অবশ্য অনলাইনে টিকিটটা কেটে নিয়েছি। অনলাইনে টিকিট কাটার পর এই হচ্ছে এন্ট্রি। এখানে আপনারা অফলাইনেও টিকিট কাটতে পারেন। এখানে আসার পর এই বাঁদিকে যে জায়গাটা রয়েছে, এখান থেকে অফলাইনে টিকিট দেয়। আর স্ক্যানার রয়েছে, স্ক্যানারও আপনারা টিকিটটা কেটে নিতে পারেন। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা প্রতিজন পিছু। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম এই আলিপুর জুতে। সত্যি চারিদিকে মানুষের সমাগম। এই ঠান্ডার মরশুমে সবাই যেন আনন্দময় জীবন কাটাচ্ছে এই আলিপুর চিড়িয়াখানাতে। সবাই এখানে চিড়িয়াখানায় একটা জিনিস হচ্ছে, সবাই যখন আসে অনেক মানুষ তাদের সাথে খাবার ক্যারি করে নিয়ে আসে এবং এখানে এসে তারা খাবার খাচ্ছে। এছাড়া বিভিন্ন রকম স্টলও রয়েছে খাওয়ার জন্য। তো আমরা এদিক ওদিক ঘুরে দেখলাম। তো এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পশু পাখি রয়েছে, বিভিন্ন রকম স্নেকস আছে এবং বিভিন্ন ক্রোকোডাইল থেকে শুরু করে সমস্ত রকম জন্তু জানোয়ার রয়েছে। আপনাদের আমি একে একে সমস্ত জিনিসগুলো দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর কিভাবে যাবেন সমস্ত কিছুই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেইন করে দেব। এবং আমরা যথারীতি এই পার্কে ঢোকার পর আলিপুর জুতে চারিদিকে এত গাছ, সত্যি মনটা ভালো লাগছে। আর শীতের মরশুমে ঘুরে দেখার মজাটাই একটা অন্যরকম। তাই চলুন আপনারা সঙ্গে থাকুন এবং এই চিড়িয়াখানার দৃশ্যটি আপনারাও দেখতে থাকুন। আমরা চলে আসলাম এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। এখানে আমরা পরিষ্কার একদম রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পেলাম এই খাঁচার মধ্যে দিয়ে। বাঘমামা যেন ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, তার আনন্দময় জীবন কাটাচ্ছে এখানে। এবং আমরা যত দর্শক ছিলাম আমরা প্রত্যেকেই দেখলাম। সত্যি এত কাছ থেকে দেখে মনটা অবশ্যই ভরে গেল। তাই সত্যি এখানে বিভিন্ন রকম বাঘ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার থেকে লেপার্ড থেকে শুরু করে হোয়াইট টাইগার, সমস্ত কিছু এখানে রয়েছে। একে একে আপনাদের সাথে প্রত্যেকটা জিনিস আমি এখানে দেখাবো। আমার দেখে তো খুবই ভালো লাগছে। আর এই বাঘমামা দেখতে বাচ্চারা তো খুবই ভালোবাসে। একটা ফ্যামিলি ট্রিপ সানডে ছুটির দিনগুলোতে যদি আসা যায় খুবই ভালো। যে কোনো দিনই আপনারা আসতে পারেন, মানডে টু সানডে। এবং এই পার্ক 5:30 পর্যন্ত খোলা থাকে এবং শীতের সময়টা 5টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে আপনারা সমস্ত পশু পাখি দেখে খুব ভালোভাবে পার্ক ঘুরে আপনারা যেতে পারেন যদি খুব সকাল সকাল চলে আসেন। এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, আমরা একে একে দেখব, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আলিপুর চিড়িয়াখানা শুধু বিনোদনের জায়গা নয়, এটি প্রাণী সংরক্ষণ, শিক্ষা ও সচেতনতার কেন্দ্র। এখানে মানুষ প্রাণী ও পাখির জীবনধারা সম্পর্কে জানতে পারে এবং প্রকৃতির প্রতি ভালোবাসাও গড়ে ওঠে।
এখন আমরা আলিপুর চিড়িয়াখানার ঐতিহাসিক দিকগুলো নিয়ে আলোচনা করব। আলিপুর চিড়িয়াখানা সরকারি নাম আলিপুর জিওলজিক্যাল গার্ডেন, ভারতের প্রাচীনতম চিড়িয়াখানাগুলোর মধ্যে অন্যতম এবং এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী সংরক্ষণ কেন্দ্র। এটি কলকাতার আলিপুর অঞ্চলে অবস্থিত। 1876 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা আজ শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং জীব বৈচিত্র্য সংরক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষা ও পরিবেশ সচেতনতার একটি প্রধান প্রতিষ্ঠান। ব্রিটিশ শাসনকালে এটি রাজকীয় শখ হিসাবে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি আধুনিক সংরক্ষণমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ইতিহাস শুধু একটা চিড়িয়াখানা নয়, বরং ভারতের পরিবেশ চেতনার বিকাশের ইতিহাসও বটে। 19 শতাব্দীর মাঝামাঝি সময় ব্রিটিশ প্রশাসনের মধ্যে ইউরোপীয় ধাঁচে বাগান, মিউজিয়াম ও চিড়িয়াখানা তৈরির প্রবণতা দেখা যায়। লন্ডন জুওলজিক্যাল গার্ডেনের আদলে ভারতের চিড়িয়াখানা গড়ে তোলার পরিকল্পনা হয়। 1875 সালে বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পল আলিপুর অঞ্চলে একটি চিড়িয়াখানা স্থাপনের প্রস্তাব দেন। কলকাতার নাগরিক সমাজ ও প্রশাসনের সহযোগিতায় 1876 সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। প্রথম দিকে এটি ইউরোপীয় শাসকদের বিনোদনের স্থান হলেও খুব দ্রুত এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রথম দিকে চিড়িয়াখানার আয়তন ছিল কম এবং প্রাণীর সংখ্যাও সীমিত ছিল। প্রধানত ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত প্রাণী যেমন বাঘ, হাতি, হরিণ, সাপ ও নানা পাখি এখানে রাখা হতো। এই সময় চিড়িয়াখানার মূল উদ্দেশ্য ছিল প্রদর্শন, বৈজ্ঞানিক কৌতূহল, ইউরোপীয় দর্শকদের আনন্দ। তখন প্রাণী কল্যাণের ধারণা খুব সীমিত ছিল। এই সময় মানে 1900 থেকে 1947, এই সময় চিড়িয়াখানার পরিধি বাড়তে থাকে। আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে জিরাফ, জেব্রা ও উট পাখি আনা হয়। নতুন এনক্লোজার ও জলাশয় তৈরি করা হয়। 1920 থেকে 30-এর দশকে প্রাণী চিকিৎসা ব্যবস্থা চালু হয় এবং পশু চিকিৎসক নিয়োগও করা হয়। তারপরে আসি স্বাধীনতার পর, মানে 1947 থেকে 1970। ভারতের স্বাধীন হওয়ার পর চিড়িয়াখানার চরিত্র বদলাতে শুরু করে। এটি সরকারি নিয়ন্ত্রণে আসে এবং সংরক্ষণ ও শিক্ষা মূল লক্ষ্য হয়ে ওঠে। আধুনিক যুগ, এই সময় চিড়িয়াখানার প্রজনন কর্মসূচি শুরু, আধুনিক ভেটেরিনারি হাসপাতাল তৈরি হয়, পরিবেশ শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে। স্বাধীনতার পর নতুন দৃষ্টিভঙ্গি। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর আলিপুর চিড়িয়াখানা পরিচালনার মৌলিক পরিবর্তন আসে। এটি সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আসে। এর উদ্দেশ্য বিনোদন থেকে সরে এসে সংরক্ষণ, শিক্ষা ও গবেষণা কেন্দ্রিক হয়ে ওঠে। এই সময় প্রাণী শিকার বন্ধের আইনও কার্যকর হয়, বন সংরক্ষণ আইন প্রণয়ন হয়, প্রাণী পাচার নিয়ন্ত্রণ শুরু হয়। চিড়িয়াখানার এই নীতিগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেকে রূপান্তরিত করেন। প্রশাসনিক কাঠামো পুনর্গঠন হয়। স্বাধীনতার পর চিড়িয়াখানার পরিচালক পদ সৃষ্টি হয়, পূর্ণকালীন পশু চিকিৎসক নিয়োগ হয়, বৈজ্ঞানিক সহকারী পদও তৈরি হয়। আমরা এখন এই হুলক গিবন প্রজাতির সামনে চলে আসলাম। কি আওয়াজ আপনারা শুনতে থাকুন।
আমি হুলাক গিবন দেখার পর আপনারা শুনতেই পারলেন কি অদ্ভুত আওয়াজ, এবং এই হুলাক গিবন দেখার পর এগিয়ে চললাম একটি মিউজিয়ামের ভিতরে। এই মিউজিয়ামটা সত্যি খুব সুন্দর, আপনারা যখনই আসবেন অবশ্যই ভিজিট করবেন। এখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে, অনেক বিলুপ্তপ্রায় প্রাণী, তাদেরও সন্ধান এখানে আমরা পাই। এছাড়া এখানে বিভিন্ন ধরনের সজারু তারা রয়েছে। এছাড়া অনেক এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সজারু। কি সুন্দর শুয়ে আছে তারা, এবং এদের মানে এই সজারুগুলোর কাঁটাগুলো এত ধার হয় যে এরা একটা বাঘকেও পর্যন্ত অবদমিত করতে পারে এই তাদের কাটার মাধ্যমে। তারপরে আমরা বিভিন্ন রকম এখানে আরো পৌরাণিক অনেক পশু পাখি রয়েছে, এগুলো আমরা দেখলাম। তারা অবশ্য ঢুকে রয়েছে অনেকটা ভিতরের দিকে, আমরা বাইরে দিয়ে যতটা পারলাম দেখার চেষ্টা করলাম এইখানে। এবং অনেক ধরনের সাপও রয়েছে এখানে। এছাড়া অনেক ধরনের লুপ্তপ্রায় প্রাণী, তাদেরও এখানে আমরা দেখতে পেয়েছি। আমরা এই জায়গাটা দেখার পর সত্যি খুব ভালো লাগছে, এবং তাদের ইতিহাসগুলো এইখানে সুন্দরভাবে লেখা রয়েছে। আপনারা যখন আসবেন অবশ্যই এই জায়গাটি দর্শন করবেন। আমরা এই প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে এগিয়ে চললাম আরো পশু পাখি দেখার উদ্দেশ্যে। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। এবারে এই পয়েন্টটা হচ্ছে ক্রোকোডাইল পয়েন্ট। এই ক্রোকোডাইল পয়েন্টে আমরা চলে আসলাম। এখানে কুমির গুলো টান টান হয়ে শুয়ে আছে, এবং সামনে একটা জলাশয় রয়েছে। এই জলাশয়ের ধারে এই কুমিরগুলো দেখে মনে হচ্ছে যে একদমই নড়ছে না, এবং বড় বড় কুমিরগুলো। এবং কিছু কিছু কুমির এখানে আমরা দেখতে পেলাম, তারা এদিক ওদিকে হাঁটাচলাও করছে, এবং এই শীতের মরশুমে তারাও পর্যন্ত এই ল্যান্ডের উপরে শুয়ে আছে এবং রোদ পোহাচ্ছে। বাচ্চারা তো দেখে খুবই আনন্দ পাবে, এবং আমাদের এখানে সমস্ত যারা চাইল্ড বাচ্চারা ছিল তারাও দেখে খুব আনন্দ পেয়েছে এই কুমিরগুলোকে দেখে। অবশ্যই আসবেন এবং এই কুমিরগুলোকে দেখবেন, সত্যি ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের তো আরো বেশি ভালো লাগবে। আমরা এই ক্রোকোডাইল পয়েন্ট দেখার পর আমরা ধীরে ধীরে আরো পয়েন্টের দিকে এগিয়ে যাব। তার আগে আমরা এইখানকার আলিপুরের যদি আসা যায় তাহলে এখানে অনেক কিছু আমরা জানতে পারি। যেমন এখানে বিভিন্ন রকম বিজ্ঞান কর্মশালা এবং সচেতনামূলক বিভিন্ন রকম শিবিরও চালু করা হয়। এছাড়া আলিপুর চিড়িয়াখানা ধীরে ধীরে একটি আন্তর্জাতিক মানের সংরক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। তাই যখনই আসবেন কলকাতাতে অবশ্যই আলিপুর চিড়িয়াখানাটি দেখতে একদমই ভুলবেন না। আপনার সমস্ত ট্যুরের মধ্যে আলিপুর চিড়িয়াখানাটি অবশ্যই রাখবেন। 2005 সালের পর আলিপুর চিড়িয়াখানা আধুনিকরণের নতুন পর্যায়ে প্রবেশ করে। আন্তর্জাতিক চিড়িয়াখানা সংস্থা এর নির্দেশিকা অনুযায়ী এনক্লোজার সংস্কার করা হয়। খাঁচা নয়, প্রাকৃতিক আবাসের মতো এনক্লোজার। দর্শনার্থী ও প্রাণীর মধ্যে একটা নিরাপদ দূরত্ব স্থাপন করা হয়। প্রাণীর মানসিক স্বাস্থ্যের উপরে গুরুত্ব বিশেষভাবে দেখা হয়। এছাড়া রয়্যাল বেঙ্গল টাইগারের সফল প্রযোজন এই প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পায়। শকুন সংরক্ষণের কর্মসূচি। ভারতের শকুনের সংখ্যা মারাত্মকভাবে কমে যাওয়ায় এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এছাড়া ডিজিটাল মাধ্যমেও যেমন অনলাইন টিকিট, ডিজিটাল গাইড, মোবাইল অ্যাপও চালু হয়েছে। এখন আসি এই সুন্দরবনের বিভিন্ন পশু পাখি নিয়ে একটু আলোচনা করা যাক। রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় প্রাণী। এটি অত্যন্ত শক্তিশালী ও সাহসী শিকারী প্রাণী। এরা সাধারণত একাকী বাস করে এবং গভীর জঙ্গলে থাকে। এদের কমলা রঙের গায়ে কালো ডোরা থাকে, যা জঙ্গলে লুকিয়ে থাকার সুবিধা দেয়। সিংহ। সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। পুরুষ সিংহের ঘাড়ে
বড় কেশর থাকে। এরা দলবদ্ধভাবে থাকে এবং সম্মিলিতভাবে শিকার করে। লেপার্ড, চিতা খুব দ্রুতগামী ও নিঃশব্দ শিকারী। এটি গাছে ওঠার পারদর্শী এবং শিকার গাছে তুলে রাখে। এছাড়া এখানে সুন্দরবনে আমরা একশৃঙ্গ গন্ডারও দেখতে পাই। ভারতের একশৃঙ্গ গন্ডার বিলুপ্তপ্রায় প্রাণী। এর শক্ত চামড়া ও বড় শিং থাকে। এছাড়া রয়েছে হাতি। হাতি বুদ্ধিমান ও সামাজিক প্রাণী, দলবদ্ধভাবে থাকে এবং সুর ব্যবহার করে খাদ্য গ্রহণ ও যোগাযোগ করে। ভালুক সর্বভোগ প্রাণী। এটি ফুল, ফল, মধু, মাছ, ছোট প্রাণী খায়। হরিণ। হরিণ শান্ত প্রকৃতির তৃণভোজী প্রাণী। এরা দলে দলে বা ঘাস খায়। জিরাফ। জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা স্থলজ প্রাণী। লম্বা গলা দিয়ে উঁচু গাছের পাতা খেয়ে নেয় এরা। এছাড়া রয়েছে জেব্রা। জেব্রার গায়ে কালো ও সাদা ডোরা থাকে, যা শিকারীদের বিভ্রান্ত করে। এছাড়া রয়েছে এখানে বিভিন্ন রকম পাখিরালয়। পাখির বিভিন্ন বিভাগ রয়েছে। আলিপুর চিড়িয়াখানায় পাখির বিভাগ খুবই আকর্ষণীয়। যেমন আপনাদের সাথে আলোচনা করি, প্রথমেই আসি ময়ূর। ময়ূর ভারতের জাতীয় পাখি। বর্ষাকালে নাচের জন্য বিখ্যাত। ফ্লেমিঙ্গো। ফ্লেমিঙ্গো গোলাপি রঙের জলচর পাখি। এছাড়া রয়েছে সারস। সারস লম্বা গলা ও পা বিশিষ্ট শান্ত পাখি। এছাড়া রয়েছে তোতা পাখি। তোতা মানুষের কথা অনুকরণ করতে পারে। হাঁস জলে ভাসে ও সাঁতার কাটে। এখানে হাঁস, রাজহাঁস দুটোই আপনারা দেখতে পাবেন। বাজ পাখি ও ঈগলও রয়েছে। শিকারী পাখি তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ। পেঁচাও আছে। রাতে সক্রিয় পাখি, জ্ঞানের প্রতীক। শকুন মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। পরিবেশ, এখান থেকে আমরা কিছু পরিবেশের শিক্ষা পাই। চিড়িয়াখানা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে প্রকৃতি সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করে। তাই এটা বলতে হয় যে আলিপুর চিড়িয়াখানা আমাদের দেশের একটা অমূল্য সম্পদ। এটি শুধু বিনোদনের স্থান নয়, বরং জীব বৈচিত্র্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এইসব স্থানগুলোতে অনেক সরীসৃপ প্রাণী রয়েছে। বিভিন্ন রকম সাপ এখানে রয়েছে, যেমন অ্যানাকোন্ডা আছে। এছাড়া বিভিন্ন রকম আফ্রিকান সাপ এখানে রয়েছে। তা আমরা এগুলো দেখে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা এই নেচারের উপর দিয়ে যাচ্ছি। চারিদিকে গাছগাছালা ভর্তি, ধূসর লাগছে। ক্রমশ আমাদের বিকেল হতে চলেছে, আর এত সুন্দর লাগছে, একটা অপরূপ দৃশ্য তৈরি হয়েছে ভিতরে। প্রচুর মানুষের সমাগমও রয়েছে এখানে। আমরা আবার কিছু দূর এগিয়ে গিয়ে দেখলাম যে এইখানে একটা পাখি সংরক্ষণ করা হয়েছে। এই পাখিটি খুব জোরে দৌড়তে পারে এবং এর পাগুলো প্রচণ্ড লম্বা। সত্যি খুব আনন্দ লাগলো এই পাখিটিকে দেখে। তা আপনারা যখনই আসবেন অবশ্যই এই জায়গাগুলো দর্শন করবেন। এরপরে আমরা এগিয়ে চললাম। আরেকটি খাঁচার মধ্যে রয়েছে এই হরিণগুলো। এই হরিণগুলো এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, সত্যি ভালো লাগছে। আর আমরা এখানে আরো কিছু একশৃঙ্গ হরিণও আমরা দেখতে পেয়েছি। মালায়ান ট্যাপির এই প্রাণীটির নাম। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ট্যাপিরাস ইন্ডিকাস। এটি একটি স্তন্যপায়ী প্রাণী। এই মালায়ান ট্যাপি একটি বিরল ও আকর্ষণীয় স্তন্যপায়ী প্রাণী। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মায়ানমার গভীর অরণ্যে বাস করে। এদের শরীরের রং খুবই স্বতন্ত্র। সামনে ও পিছনে কালো রং এবং মাঝখানে সাদা অংশ, যেন শরীরে একটা সাদা চাদর জড়ানো আছে। এই রং তাদের শিকারীর কাছ থেকে লুকাতে সাহায্য করে। এদের দৈর্ঘ্য প্রায় 1.8 থেকে 2.5 মিটার। ওজন হয় 250 থেকে
320 কেজির মতো। ছোট সুরের মতো নাক থাকে যা দিয়ে খাবার ধরে। চামড়া মোটা ও শক্ত। এরা মালায়ান ট্যাপি মূলত ঘন বর্ষাবন, জলাশয়ের ধারে বন, পাহাড়ি অরণ্যে বাস করে। তারা সাধারণত একাকী থাকে এবং নিশাচর প্রাণী, এবং এরা খায় মূলত পাতা, কচি ডাল, ফল, জলজ উদ্ভিদ। তারা সাধারণত রাতে খাবার সংগ্রহ করে। এদের আচরণ হচ্ছে এরা একাকী ও শান্ত স্বভাবের। ভালো সাঁতার কাটতে পারে, বিপদের সময় জলে ঝাঁপ দেয়, গন্ধ দিয়ে নিজের এলাকা চিহ্নিত করে। আর এদের প্রজননের গর্ভকাল প্রায় 13 মাস। একবার সাধারণত একটা বাচ্চা জন্মায়। বাচ্চা জন্মের সময় বাদামি রঙের, গায়ে সাদা ডোরা থাকে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এই আলিপুর চিড়িয়াখানার মধ্য দিয়ে। দু সাইডে এত ঘন জঙ্গল, এত গাছের সমাহার দেখে সত্যি মনটা ভরে গেল। যেন মনে হচ্ছে এই শহরতলির বুকে এত সুন্দর জঙ্গল, কি সুন্দর সংরক্ষণ ব্যবস্থা, এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। আমরা দু সাইড দিয়ে হাঁটছি আর ঘন বন দেখতে পাচ্ছি। একটু দূরে এগিয়ে দেখি কালো রঙে একটা ভাল্লুক ওই ঘরটা থেকে বেরিয়ে আসলো। এই ঘরটার মধ্যে ওরা থাকে এবং যখন সন্ধে নেমে যায় তখন আবার এই ঘরের ভিতরে ঢুকে যায়। এই ভালুকগুলো কি সুন্দর নিজের গা চুলকোচ্ছে এবং একে অপরকে সঙ্গে কথা বলছে। আরো 3-4টে ভাল্লুক রয়েছে, ওরা নিজেদের মধ্যে সুন্দর কথোপকথন করছে মনে হচ্ছে। দেখে সত্যি মনটা ভালো লাগলো। এবং এত সুন্দরভাবে এইখানে পশুদের সংরক্ষণ ব্যবস্থা রেখেছে। চারিদিকটা মানুষ দেখছে এবং ভাল্লুকগুলো হেঁটে চলেছে, যেন তাদের কোনো ভয় ডর নেই। এবং আমাদের মানুষদেরও যেন লাগছে যেন কিছুই ভয় লাগছে না, মনে হচ্ছে যে মানুষ আর পশু পাখির যেন মেল বন্ধনের জায়গাই হচ্ছে আলিপুর জু। এই ভাল্লুকগুলোকে দেখে বাচ্চারা তো ভীষণ আনন্দ পাচ্ছে। চারিদিকে আমরা মানুষরা, আমরা যারা বড়, তারা প্রত্যেকেই আনন্দ পাচ্ছি এই পশু পাখিগুলোকে দেখতে পেয়ে। এই পাখিটির নাম হচ্ছে ক্যাসোয়ারি পাখি। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাসোরিয়াস। ক্যাসোয়ারি পৃথিবীর অন্যতম বড় ও ভারী পাখি। এটি উঠতে পারে না, কিন্তু খুব দ্রুত দৌড়াতে পারে। এরা প্রধানত অস্ট্রেলিয়া, নিউ গিনি এবং পার্শ্ববর্তী দ্বীপের ঘন বর্ষবনে বাস করে। মাথায় শক্ত হেলমেটের মতো গঠন থাকে যাকে কাক্স বলা হয়, যা এদের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এদের উচ্চতা 1.5 থেকে 1.8 মিটার, ওজন 30 থেকে 60 কেজি হয়। কালো পালকযুক্ত শরীর, মাথায় শক্ত কাক্স থাকে, গলায় নীল ও লাল রঙের ঝুলন্ত চামড়া থাকে, শক্ত ও ধারালো নখযুক্ত পা থাকে এদের। কাসোয়ারি বাস করে গ্রীষ্মমণ্ডলীয় বর্ষাবন, ঘন জঙ্গল, জলাশয়ের ধারে বনাঞ্চল। এরা একাকী ও লাজুক প্রকৃতির পাখি। এরা খায় মূলত পাকা ফল, বীজ, পাতা, ছোট পোকামাকড় ও ব্যাঙ মাঝে মাঝে খায়। এরা সাধারণত শান্ত, কিন্তু বিপদে আক্রমণাত্মক হতে পারে। দ্রুত দৌড়াতে পারে 50 কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত। ভালো সাঁতার কাটে, শক্ত লাথি দিতে পারে আত্মরক্ষার জন্য। প্রজননের সময় স্ত্রী ডিম পাড়ে। পুরুষ কাসোয়ারি ডিমে তা দেয় ও বাচ্চার যত্ন নেয়। ডিম বড় ও সবুজ রঙের। কাসোয়ারিকে বলা হয় রেইনফ্রস্ট গার্ডেনার, কারণ তারা ফল খেয়ে বীজ ছড়িয়ে বনজ পরিবেশ টিকিয়ে রাখে। এরপরে আমরা চলে আসলাম শিম্পাঞ্জির খাঁচার সামনে। এই শিম্পাঞ্জির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যানট্রোগ্লোডেটস এবং শিম্পাঞ্জি মানুষের নিকটতম আত্মীয়দের মধ্যে অন্যতম। এদের জিনের প্রায় 98 থেকে 99% মানুষের সঙ্গে মিল আছে। শিম্পাঞ্জি আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীর বন ও সাভানায় বাস করে। এরা খুব বুদ্ধিমান ও সামাজিক প্রাণী। এদের দৈহিক বৈশিষ্ট্য: উচ্চতা 1 থেকে 1.5 মিটার, ওজন থাকে 30 থেকে 60 কেজি, লম্বা বাহু ও শক্তিশালী হাত, কালো বা বাদামি লোম,
মুখমণ্ডল লোমহীন। এরা বাসস্থান করে, শিম্পাঞ্জি বাস করে মধ্য ও পশ্চিম আফ্রিকার বনাঞ্চল। গাছ ও মাটির উভয় জায়গায় চলাফেরা করতে পারে। এরা খায় মূলত ফল, পাতা, বাদাম, পোকামাকড়, মাঝে মাঝে ছোট প্রাণী। আচরণ এদের কিরকম? দলে দলে থাকে 20 থেকে 50টা সদস্য মিলে। সরঞ্জাম ব্যবহার করতে পারে, লাঠি দিয়ে পোকা বের করা। আবেগ, দুঃখ, আনন্দ প্রকাশও করতে পারে। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য শব্দ ও অঙ্গভঙ্গি ব্যবহার করে। আর এদের প্রজনন হচ্ছে গর্ভকাল প্রায় 8 মাস। একবারে সাধারণত একটি বাচ্চা জন্মায়। মা দীর্ঘদিন বাচ্চার যত্ন নেয়। শিম্পাঞ্জি গবেষণা মানুষের বিবর্তন বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা বনজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। শিম্পাঞ্জি শুধু একটি প্রাণী নয়, এটি মানুষের বিবর্তনের জীবন্ত প্রতিচ্ছবি। এরা সংরক্ষণ মানে আমাদের জীবনের ইতিহাস ও প্রকৃতি রক্ষা করে। আস্তে আস্তে আমরা আলিপুর চিড়িয়াখানার আরো ভিতরটায় ঘুরে দেখলাম, এবং যেখানেই আমাদের চোখ যায় সেখানেই 2-4 সাইডে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির বৃক্ষ দেখতে পাচ্ছি। তখন সূর্যাস্ত হওয়ার কিছুক্ষণ আগে আকাশের রংটাও খুব ভালো লাগছে এবং গাছগুলো অপূর্ব সুন্দর। আমরা এই রাস্তাটা দিয়ে এগিয়ে চলেছি। 2 সাইডে কি সুন্দর একটা জলাশয় রয়েছে এবং আমরা তার উপর দিয়ে এই ফুটব্রিজটা ব্যবহার করলাম এবং করে আমরা এগিয়ে চলেছি। আমরা ধীরে ধীরে আমরা আরো পশু পাখি দেখার জন্য। কিছু দূর এগিয়েই আমরা জিরাফের যে খাঁচাটা সেটা দেখতে পারলাম। এখান থেকে জিরাফ কি সুন্দর হেঁটে চলেছে, এত লম্বা তার গলা, হ্যাঁ, এত সুন্দর লাগছে। এটা হচ্ছে জিরাফের ঘর। সে ক্রমশ ঘরের মধ্যে ঢুকছে, আবার কিছুক্ষণ পর সে বেরিয়ে আসছে, যেন সে আমাদের ওয়েলকাম করছে। এত সুন্দর লাগছে যে মনটা সত্যি ভরে গেল। প্রথমে আসি, এই জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা স্থলজ প্রাণী। এরা লম্বা গলা, লম্বা পা ও অন্যান্য দাগযুক্ত চামড়া একে অন্য সব প্রাণীর থেকে আলাদা করেছে। কিন্তু জিরাফ কেবল আজকের আফ্রিকার প্রাণী নয়, এর ইতিহাস লক্ষ লক্ষ বছরের পুরনো। জিরাফের উৎপত্তি সম্বন্ধে প্রথমেই আসি। বিজ্ঞানীদের মতে জিরাফের পূর্বপুরুষরা প্রায় 2 কোটি বছর আগে ইউরেশিয়া ও আফ্রিকায় বাস করত। তারা তখন ছোট আকারের হরিণের মতো প্রাণী ছিল। জিরাফের লম্বা গলার পিছনে 2টি প্রধান তত্ত্ব আছে। খাদ্য প্রতিযোগিতা তত্ত্ব, উঁচু গাছের পাতা খাওয়ার সুবিধার জন্য গলা ধীরে ধীরে লম্বা হয়েছে। যৌন নির্বাচন তত্ত্ব, পুরুষ জিরাফের গলা দিয়েই লড়াই করত। যার গলা বড় সে শক্তিশালী ও আকর্ষণীয় বলে বিবেচিত হতো। মানুষ ও জিরাফ, প্রাচীন মিশরের চিত্রকলা ও রোমান লেখায় জিরাফের উল্লেখ আছে। রোমানরা একে ক্যামেল লেপার্ড বলতো, কারণ উটের মতো গলা ও চিতাবাঘের মতো দাগ। মধ্যযুগের ইউরোপে জিরাফ খুব বিরল ছিল। 1800 শতকে আফ্রিকা থেকে ইউরোপে জিরাফ আনা হয় রাজকীয় উপহার হিসাবে। আধুনিক যুগে আজ জিরাফ শুধুমাত্র আফ্রিকাতেই পাওয়া যায়, তবে বন উজাড় ও শিকারের সংখ্যা কমিয়ে দিয়েছে। বর্তমানে কিছু প্রজাতি বিপন্ন অবস্থায় আছে। জিরাফের ইতিহাস আমাদের বিবর্তনের শক্তি ও প্রকৃতির অভিযোজন ক্ষমতার এক অন্যান্য উদাহরণ। এটি শুধু একটি প্রাণী নয়, এটি লক্ষ লক্ষ বছরের পরিবর্তনের জীবন্ত প্রমাণ। এরপরে আমরা চলে আসলাম একদম জঙ্গলের রাজা সিংহের কাছে। এই সিংহ বা লায়ন, এর বৈজ্ঞানিক নাম প্যান্থেরা লিও, এবং এই সিংহকে আমরা জঙ্গলের রাজা বলে থাকি। এটি শক্তিশালী, সাহসী ও সামাজিক শিকারী প্রাণী। সিংহ প্রধানত আফ্রিকার তৃণভূমি ও ভারতের গির অরণ্যে বসবাস করে। এটি ভারতের জাতীয় প্রাণী
রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় প্রাণী সিংহ নয়। সিংহ জাতীয় প্রতীক হলেও জাতীয় প্রাণী নয়। দৈহিক বৈশিষ্ট্য: এরা 2 থেকে 2.5 মিটার দৈর্ঘ্য হয়। ওজন হয় 150 থেকে 250 কেজির মতো। পুরুষ সিংহের মাথা ও গলার বড় কেশর থাকে। স্ত্রী সিংহ তুলনামূলক ছোট ও কেশরহীন। বাসস্থান: সিংহ বাস করে আফ্রিকার সাভানা, ভারতের গির অরণ্য। খাদ্যাভ্যাস: এরা সিংহ প্রধানত মাংসাশী প্রাণী হয়, খায় হরিণ, জেব্রা, মহিষ, মাঝে মাঝে ছোট প্রাণী। আচরণ: দলবদ্ধভাবে থাকতে এরা ভালোবাসে। স্ত্রী সিংহ শিকার করে, পুরুষ সিংহ এলাকা রক্ষা করে। গর্জন 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। প্রজনন: গর্ভকাল প্রায় 3.5 মাস। একবার একেবারে 1 থেকে 4টে শাবক জন্মায়। মা শাবকের যত্ন নেয়। সিংহ শিকারী প্রাণী হিসাবে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। সিংহ শুধু শক্তির প্রতীক নয়, এটি প্রকৃতির ভারসাম্যের রক্ষক। এর সংরক্ষণ আমাদের দায়িত্ব। এরপরে আমরা এই পাখিগুলো দেখছিলাম। এগুলো আফ্রিকার পাখি, খুবই সুন্দর। এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে এই খাঁচার মধ্যে। আমরা এই পাখিরালয়ের যে খাঁচাগুলো আছে, এখানে প্রত্যেকটা জায়গায় আমরা সমস্ত পাখিগুলো দর্শন করলাম। এরপরে আমরা এগিয়ে চললাম। এই যে লম্বা একটি পাখি, গলাটা তার প্রচন্ড লম্বা, এবং এটি ন্যাচারালি এটা আফ্রিকার পাখি, এবং এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে। এরপরে আমরা আরেকটু এগিয়ে দেখলাম আরেকটি খাঁচার মধ্যে বিভিন্ন রকম হাঁস, কালারিং হাঁস, তারা জলের মধ্যে সাঁতার কাটছে। আমরা সবাই বাইরে থেকে দেখলাম। সত্যি খুব ভালো লাগছে যে এত কালারিং সব হাঁস, এগুলো বিদেশ থেকে আনা হয়েছে এবং এখানে তাদের সংরক্ষণ করে রাখা হয়েছে। এত সুন্দর সুন্দর পাখি যেগুলো বিদেশ থেকে এনে এখানে সংরক্ষণ করা হয়েছে। বিভিন্ন কালারিং ধরনের পাখি। কোনো পাখি জলের মধ্যে তারা সাঁতার কাটছে। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির হাঁস এখানে রয়েছে। তারাও এখানে বিভিন্ন চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে। এই একটি পাখি মাথায় ঝুঁটি আছে, ব্লু কালারের, দেখতে এত সুন্দর লাগছে যে এই সমস্ত পাখি সমস্ত বিদেশ থেকে আনা হয়েছে। এই এক ধরনের হাঁস রয়েছে, হ্যাঁ, যেগুলোকে আমরা রাজহাঁস বলি। লম্বা তাদের গলা দেখলাম। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। এবার আমরা এই পাখি দেখার পর আমরা এগিয়ে চললাম এবং অবশেষে আমরা বাঘের আরেকটি খাঁচাতে আমরা চলে আসলাম। তো এই বাঘের খাঁচাতে আমরা খুব কাছ থেকে বাঘকে আমরা দেখতে পেলাম। একদম মনে হচ্ছে যে আমাদের সামনেই দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা কাচের ব্যবধান। সত্যি এক রকম রোমাঞ্চকর পরিবেশ লাগছিল সেই মুহূর্তটা। আমি তো খুব এনজয় করলাম, এবং আপনারা যখন আসবেন তখন অবশ্যই এই জায়গাগুলো অবশ্যই দেখবেন, এবং কলকাতা ভ্রমণের মধ্যে চিড়িয়াখানাটা অবশ্যই আপনারা লিস্টে রাখবেন। অবশেষে আপনারা কিভাবে আসবেন এই জায়গাটায়, আপনারা প্রথমেই আপনার বলে রাখি, আপনারা যদি প্রথমে শিয়ালদা থেকেও আপনারা বাস ধরে চলে আসতে পারেন আলিপুর জুতে। এছাড়া আপনারা মেট্রো করেও আসতে পারেন। মেট্রো করলে রবীন্দ্র সদনে নেমে আপনারা ওখান থেকে আপনারা আলিপুর জুতেও আসতে পারেন। আলিপুর জুয়ের এন্ট্রি ফি অ্যাডাল্টের জন্য 50 টাকা জন পিছু, এবং চাইল্ডের জন্য 20 টাকা জন পিছু। আলিপুর জুটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তাই আপনারা সকাল সকাল আসলে সমস্ত জুটি সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন। আপনাদের যদি আমার এই আলিপুর চিড়িয়াখানাটি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামতটি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে, তাহলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। টাটা, বাই বাই। আবার পরে একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ।